আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ। আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সঙ্গে আমি রিজু। প্রথমে যে খবর দিকে চোখ রাখবো, কৃষি বিভাগে গবেষণার ফল রায়গঞ্জের ছেলে সম্মান পেল দিল্লিতে। রায়গঞ্জ সহ সমগ্র জেলা জুড়ে খুশির আবহ। দেশের মহামান্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পুরস্কৃত করলেন ডক্টর অনির্বাণ মুখার্জিকে। রায়গঞ্জ শহরে রবীন্দ্রপল্লী এলাকার বাসিন্দা অনির্বাণ এখন কর্মসূত্রে পাটনায় রয়েছেন। 2003 সালে রায়গঞ্জের সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্র স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন তিনি। স্নাতক স্তরে উত্তীর্ণ হন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে। এগ্রিকালচার সায়েন্টিস্ট রিক্রুটমেন্ট বোর্ডের অধীনে তিনি বর্তমানে গবেষণা চালিয়ে যাচ্ছেন। তার গবেষণা বিষয়বস্তু হল এগ্রিকালচার এক্সটেনশন। কৃষিক্ষেত্রে আরো কি করে আমদানি বাড়ানো যায় তা নিয়ে কাজ করে চলেছেন তিনি। একটি ভিডিও বার্তায় সকলকে ধন্যবাদ জানিয়ে নিজের সাফল্যের খবর তুলে ধরেছেন ডক্টর মুখার্জি। খুশি তার পরিবার। পিএইচডি করে 2013 সাল থেকে আমি এগ্রিকালচার সায়েন্টিস্ট রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা নিযুক্ত হয়ে আমি এখন 10 বছর ধরে আমি রিসার্চ লাইনে আছি। তো লাস্ট 10 ইয়ার্সে আমি ফার্মার্সের গ্রুপ, যে ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন বলে এফপিও, সেটা নিয়ে কাজ করছি। লাস্ট 10 ইয়ার্সে আমার মেন ফোকাস ছিল যে হাউ এফপিও ক্যান বি এ বেটার ইনস্ট্রুমেন্ট ফর টেকনোলজি ট্রান্সফার। তো সেটা নিয়ে কাজ, আমার যে কাজ, সেটা আমি খুব খুশি যে ন্যাশনাল লেভেলে এটা অ্যাকনোলেজমেন্ট পেয়েছে এবং প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এটাকে অ্যাকনোলেজ করেছেন এবং ধন্যবাদ জানাই আমাদের এগ্রিকালচার ফ্র্যাটার্নিটিকে। তো আমাদের সমস্ত টিম মিলে আমরা এই কাজটা করেছি এবং আমি সবাইকে থ্যাঙ্কস জানাই আমার টিচাররা যারা সুদর্শনপুরে আমাকে পড়িয়েছেন, আমার ফ্যামিলি মেম্বার্স, বিশেষ করে সবাই যারা আমাকে খুব সাপোর্ট মোটিভেশন দিয়েছেন। আগামী দিনে আমি যে রিসার্চ করছি, আমি চাই যেন এই রিসার্চ আরও ভালোভাবে কাজ করে এবং আমার মেন লক্ষ্য হচ্ছে যে ফার্মার্সদের কি করে আরও আমদানি বাড়ানো যায়। হ্যাঁ, একটা রাষ্ট্রপতি পুরস্কার উনি পেয়েছে। উনি এখানেই জন্ম ওনার। উনি কিশালয় স্কুলে পড়তো ছোটবেলা থেকে। কিশালয় স্কুল থেকে ওখান থেকে পাশ করে রায়গঞ্জ বিদ্যাচক্র স্কুলে ওনার মানে বড় স্কুলে শিক্ষকতা শুরু। সেখান থেকে 2003 সালে মাধ্যমিকে লেটার নিয়ে পাশ করা, স্টার নিয়ে পাশ করছে। 2005 সালে উচ্চ মাধ্যমিকেও বিদ্যাচক্র স্কুল থেকেই পাশ করছে স্টার নিয়ে। তারপর ওনার শিক্ষাগত মানে ব্যাপারে উনি মুন্ডিবাড়ি চলে যায়, এগ্রিকালচার নিয়ে উনি পড়াশোনা করে। সেখানে উনি স্কলারশিপ নিয়ে পড়াশোনা করে। সেখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর উনি ন্যাশনাল লেভেলে ইন্টারভিউ দেয় দিল্লিতে। সেখানে উনি স্কলারশিপ সমেত চান্স পেয়ে যায়। সেখানে তার 2005 সাল থেকে এগ্রিকালচারের শিক্ষাগত মানে পড়াশোনা শুরু। তারপর 2005 সাল থেকে 2009 সাল অবধি উনি ওখানে পড়াশোনা করেন। 2009 সালে উনি দিল্লি এমএসসিতে পিএইচডি করেন। পিএইচডি করার পর 2013 সালে উনি সায়েন্টিস্ট হিসাবে উনি কাজে যোগদান করেন এগ্রিকালচারে। ন্যাশনাল এগ্রিকালচার যে ইসে আছে সেখানে এমএসসি, সেখানে উনি যোগদান করেন। এখন উনি এগ্রিকালচার নিয়ে গবেষণা করছেন। উনি যে পুরস্কারটা পেয়েছেন সেটা হচ্ছে 2023 সালের নাবার্ড পুরস্কার। কে দিলেন পুরস্কারটা আমাদের সম্মানীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মহাশয় উনি প্রদান করেছেন। উনি একটা সার্টিফিকেট পেয়েছেন, ন্যাশনাল লেভেলের সার্টিফিকেট ওনার কাছ থেকে, আর 50,000 টাকা অনুদান পেয়েছেন। ওর অনুভূতি খুবই ভালো, আমাদেরও অনুভূতি খুব ভালো। কারণ আমাদের একটা মধ্যবিত্ত ফ্যামিলির থেকে একজন সায়েন্টিস্ট হয়েছে, সেটা আমাদের কাছে খুবই গর্ব। ছোটবেলা থেকে কেমন ছিল? না, ছোটবেলা থেকে পড়াশোনার দিক দিয়ে সেও একদম পড়াশোনা খুবই ভালো ছিল। বাংলা মিডিয়ামে পড়তো যদিও, কিন্তু বাংলা মিডিয়াম থেকে হঠাৎ করে ওখানে ইংলিশ মিডিয়ামে গিয়ে যে এরকম ভাবে ও সাফল্যতা অর্জন করবে, এটা আমাদের কাছে খুবই গর্বিত। ওর আরো উঁচু লেভেলে যাওয়ার ইচ্ছা আছে। ওর ইচ্ছা আছে ওখানকার ডাইরেক্টর লেভেল বা এমএসসি যদি ডাইরেক্টর পোস্টে ওর উত্তীর্ণ হওয়ার ইচ্ছা আছে। পাটনাতে বিভিন্ন গ্রামে এগ্রিকালচার নিয়ে গবেষণা করছে গরিব কৃষকদের জন্য। সেখানে অনেক সাফল্যতা অর্জন করেছে। যেখানে ধান চাষ বা যে সমস্ত চাষ হয়
এখানে একবার চাষ হতো, সেখানে হয়তো 3-4 বার চাষের নিয়ে গবেষণা করে উনি সাফল্য অর্জন করেছে। কেমন লাগছে আপনাকে? আমাদের পরিবারের তো খুবই ভালো লাগছে, আনন্দের দিন। খুবই আনন্দের দিন। কারণ আমাদের মতন পরিবার থেকে একজন যেরকম সায়েন্টিস্ট হবে আমরা ভাবতে পারিনি। এটা আমাদের কল্পনার বাইরে ছিল, আজকে আমাদের কল্পনাটা পূরণ হয়েছে। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে রাজ্য সরকারের পক্ষ থেকে পচনশীল এবং অপচনশীল বর্জ্য পদার্থ পৃথকীকরণের নির্দেশ দেওয়া হয়েছে। সেই অনুযায়ী প্রতিটি পৌরসভা এলাকাতেই এই ধরনের বিশেষ ব্যবস্থা অবলম্বন করা হয়েছে। একই ছবি রায়গঞ্জ পৌরসভাতেও। রায়গঞ্জ পৌরসভা পক্ষ থেকে এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রতিটি বাড়ি থেকে পচনশীল এবং অপচনশীল পদার্থ আলাদা করে নিয়ে যান পৌর সাফাই কর্মীরা। দূষণ রুখতে এই পদক্ষেপ। এ পর্যন্ত সব ঠিকঠাক থাকলেও ডাম্পিং গ্রাউন্ডে গিয়ে তার বিরূপ চিত্র লক্ষ্য করা যাচ্ছে। সেখানে সব বর্জ্য পদার্থ একসাথেই ফেলা হচ্ছে। সেক্ষেত্রে অর্থ ব্যয় করে পৃথক ডাস্টবিন বিতরণের প্রয়োজনীয়তা কোথায় তা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য সাধন বর্মন জানিয়েছেন কিছু ক্ষেত্রে সমস্যা রয়েছে, মেশিনারিজ পদ্ধতি সক্রিয় হলে তা মিটে যাবে বলে জানিয়েছেন তিনি। হ্যাঁ, প্রতিদিন নিয়ে যাই এবং খুব ভালো লাগে যে প্রতিদিন বাড়ির নোংরাগুলো পচনশীল এবং অপচনশীল প্রতিদিন সকালবেলা এসে বাঁশি বাজিয়ে নিয়ে যায়। কেমন উদ্যোগ? অবশ্যই খুব ভালো উদ্যোগ এবং এতে পরিবেশ বা সমাজ আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বা আমাদের বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। দেখুন, এটা অবশ্য আমারও জানার ইচ্ছে যে এগুলো নিয়ে যাওয়ার পরে কি হয়, তার কারণ আমি এর আগে দেখেছিলাম যে আপনাদের যে পচনশীল এবং অপচনশীল নোংরাগুলো নিয়ে যাওয়া হয় যেখানে আপনারা ওই ডিস্ট্রয় করে, যেখানে নিয়ে গিয়ে সেই জায়গাটা দেখলাম যে পচনশীল এবং অপচনশীল দুটোই একই জায়গায় ফেলছে। তাহলে সেপারেট করে নিয়ে যাওয়ার মানেটা কি? আমি এটা মাথায় ঢোকেনি আজ পর্যন্ত। আর দ্বিতীয়ত, কিছুদিন আগে আমি ওই আপনাদের গ্রাউন্ড, ডাম্পিং গ্রাউন্ড যেটা আর কি নোংরাগুলো ফেলা হয় যে গ্রাউন্ডে, সেখান তার পাশ দিয়ে আসছিলাম, সেখানেও দেখছিলাম একই চিত্র, যে দুটো পচনশীল এবং অপচনশীল সব একসঙ্গেই ফেলা হচ্ছে। এর মানেটা আমার এখনো মাথায় ঢোকেনি বা বোধগম্য হয়নি। না, আমাদের যেটা সরকারের গাইডলাইন দুটোই পৃথকীকরণ করবে এবং আমরা আগামী দিনে আমরা করে চলছি, কিন্তু সম্পূর্ণভাবে আমরা এখনো পর্যন্ত সাকসেস হতে পারিনি। আগামী দিনে আমরা টোটালটাই পৃথকীকরণ উপরে জোর দিয়ে আমরা পৃথকীকরণ করব এবং আপনারা দেখতে পারবেন যে আমরা সম্পূর্ণভাবে ওটা সার্থক রূপ দিতে পারবো। পচনশীল অপচনশীল দুটো পাত্র আমরা দিয়েছি মানুষকে, সেই দুটো পাত্রে দেওয়া, কিন্তু দেওয়ার সময় অনেক সময় বা রাখার সময়ও একটু ভুলভ্রান্তি করে ফেলছে মানুষ। এটা আমরা চলছে আমাদের কাজ এবং আগামী দিনে এটা আমরা সাকসেস করব। আটকে থাকার ব্যাপার না, এটা কাজটা চলছে, যেহেতু মানুষ দিয়ে কাজ করছি সেহেতু আরো মেশিনারি প্রয়োজন। হ্যাঁ, মেশিনারি প্রয়োজন এবং গভর্নমেন্ট থেকে দিবে, সব দিবে। আমাদের সিপিও তৈরি হয়ে গেছে, আমাদের সবকিছু তৈরি হয়ে যাচ্ছে। আগামী দিনে এটা সম্পূর্ণ রূপ নেবে। বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে প্রধানমন্ত্রী কর্মসৃজন প্রকল্প এবং ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প নিয়ে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হলো রায়গঞ্জে। শুক্রবার ওয়েস্ট দিনাজপুর চেম্বার অব কমার্সের সভাগৃহে এই শিবিরটি অনুষ্ঠিত হয়ে উপস্থিত ছিলেন জেলা শিল্পকেন্দ্রের ভারপ্রাপ্ত মহাপ্রবন্ধক প্লাবন সরকার, শঙ্কর কুন্ডু, অতনুমন্দু লাহিড়ী সহ অন্যান্যরা। প্লাবনবাবু জানিয়েছেন, প্রধানমন্ত্রী কর্মসৃজন প্রকল্পে যে কোনো ছোট শিল্প গড়ার জন্য সর্বোচ্চ 50 লক্ষ টাকা পর্যন্ত লোন করা যায়। সেক্ষেত্রে সরকারি অনুদানও রয়েছে। অন্যদিকে রাজ্য সরকারের ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পে কারখানার জন্য সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত লোন গ্রহণ সম্ভব, 10% সাবসিডি রয়েছে সেক্ষেত্রে। বিষয়টা হলো কি, প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম, এটা একটা ভারত সরকারের একটা লোন আর কি। এই লোন থেকে যে কোনো ছোট ইন্ডাস্ট্রি করার জন্য, ম্যানুফ্যাকচারিং অথবা সার্ভিসিং করার জন্য সর্বোচ্চ 50 লক্ষ টাকা পর্যন্ত লোন পাওয়া যায়। সরকারি অনুদান আছে। এবার যারা নাকি আমাদের ইন্টারেস্টেড যারা আছে আর কি, এন্টারপ্রেনার আছে, তারা এই লোনের সুবিধা নিয়ে তারা তাদের প্রজেক্টটাকে করতে পারে আর কি। আর ভবিষ্যৎ ক্রেডিট কার্ড হলো আমাদের রাজ্য সরকারের, পশ্চিমবঙ্গ সরকারের একটা লোন। এখানে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত লোন পাওয়া যায়। যে কোনো ট্রেডিং বিজনেস, ম্যানুফ্যাকচারিং, সার্ভিসিং বিজনেসের জন্য সর্বোচ্চ 5 লক্ষ টাকা তিনি লোনের জন্য আবেদন জানাতে পারে এবং এখানেও সরকারি সাবসিডি আছে 10%, সর্বোচ্চ 25,000 টাকাটা সাবসিডি। কারা আবেদন প্রার্থী, কার কি যোগ্যতা কি? এখানে আবেদনকারী পিএমইজিপি যদি বলি, বয়সটা অন্তত কমপক্ষে 18 বছর হওয়া উচিত। আপার লিমিট কিছু নাই বয়সের আর কি। যে কোনো ম্যানুফ্যাকচারিং সার্ভিসিং ইউনিট করতে চাইলে তিনি এই লোনের আওতা থেকে লোন নিয়ে তিনি তার কারখানা করতে পারেন। এটা 3 থেকে 7 বছরের মধ্যে লোনটা রিপেমেন্ট করতে হয় আর কি। এবার বিভিন্ন স্কিম অনুযায়ী আপনার হয় আর কি, টার্ম লোন, ক্যাশ ক্রেডিট, সেরকমভাবে ব্যাংক থেকে যখন প্রজেক্ট অনুযায়ী সেভাবে হয় আর কি। ইএমআই হয়, তারপরে ক্যাশ ক্রেডিট যেমন চলে আর কি।
ইতিহাস বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হলো রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে। শুক্রবার ক্যাম্পাসে বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর দীপক কুমার রায়, রেজিস্ট্রার ডক্টর দুর্লভ সরকার, ইতিহাসের বিভাগীয় প্রধান ডক্টর বাবুলাল বালা সহ অন্যান্যরা। বিভাগীয় প্রধান বাবুলাল বাবু জানিয়েছেন, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 চালু হয়েছে গোটা দেশে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে চালু হয়েছে এই সিস্টেম। এখন বিএ কোর্সের সময়সীমা 4 বছর। এসব বিষয় নিয়ে আলোচনা করা হয় এখানে। আজকের যে কর্মসূচি এবং বিষয়টা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অলরেডি এই বছর থেকে, এই শিক্ষাবর্ষ থেকে গোটা ভারতবর্ষের সঙ্গে পশ্চিমবঙ্গে তথা রায়গঞ্জ ইউনিভার্সিটিতেও চালু হয়েছে। এবার রায়গঞ্জ ইউনিভার্সিটিতে যে আমাদের যে অনার্সের যে প্রথম ব্যাচের স্টুডেন্টরা রয়েছে, আপনারা জানেন যে এদের যে অনার্স ডিগ্রি কোর্সটা এতদিন 3 বছরের ছিল, এবার থেকে সেটা 4 বছর হয়ে যাচ্ছে। এবং এই অনার্স যে ডিগ্রিটা তারা পাবে সার্টিফিকেট, সেটাকে বলা হবে অনার্স উইথ রিসার্চ। আগে যেরকম শুধু বিএ পাস একটা সার্টিফিকেট পেত, এবার অনার্স উইথ রিসার্চ। অর্থাৎ এই নিউ এডুকেশন পলিসিতে রিসার্চের উপর সমধিক গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের আজকের যে কর্মসূচি দুটো পার্ট, একটা হচ্ছে হিস্ট্রি রিসার্চ মেথোডোলজি, আরেকটি পার্ট হচ্ছে রিসার্চ স্কলার সেমিনার। আপনারা জানেন আমাদের এখন অনেক রিসার্চ স্কলার রয়েছে এবং এই পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া জেলা উত্তর দিনাজপুর জেলা। বিশ্ব বাংলা প্রতিবন্ধী সমিতির বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো শুক্রবার। রায়গঞ্জে ইকো পার্কে অনুষ্ঠিত হয় এই ক্রীড়া অনুষ্ঠান। প্রায় 60টি ইভেন্টে খেলা হয়। 300 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল এখানে। উপস্থিত ছিলেন বিশ্ব বাংলা প্রতিবন্ধী সমিতির জেলা সম্পাদক গৌর সরকার, রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু মন্দু লাহিড়ী সহ অন্যান্যরা। গৌরবাবু জানিয়েছেন, বিশেষভাবে সক্ষম মানুষদের মাঠমুখী করতে এই আয়োজন। তারাও আর 5 জন মানুষের থেকে ভিন্ন নয়, এই বার্তায় তুলে ধরা হয়েছে খেলার মাধ্যমে। খেলা শেষে কৃতীদের পুরস্কৃত করা হয়। আজকে আমরা প্রতি বছর না এই বছর আমাদের ভাই বোনদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা রেখেছি, তার সঙ্গে মধ্যাহ্নভোজন যে পিকনিকের ছোটো করে আমরা রেখেছি। এটা আমরা বরাবরই প্রায় 3 বছর ধরে করছি। আর ইকো পার্কে আমরা এটা রায়গঞ্জ পৌরসভায় আমরা এটা করছি। আর আপনারা জানেন যে প্রতিবন্ধী ভাই বোনরাও চাই যে মাঠে আসতে খেলতে, আর ওনাদের এই উৎসাহটা রেখেই বরাবর আমরা এটা করে থাকি। আমরা সমাজকে একটাই বার্তা দিতে চাই, প্রতিবন্ধী ভাই বোনরাও যাতে সব জায়গায় মিলেমিশে আনন্দ প্রধান যে আমাদের লক্ষ্য বরাবর আমরা করি, সেটাই আমরা প্রয়াস। বিশ্ব বাংলা প্রতিবন্ধী সকল কর্মকর্তারা রয়েছে। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্ত। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন RCTV সংবাদে। নমস্কার।